আজকের এই ভিডিওতে আমরা অভিকর্ষীয় স্থিতিশক্তি সম্বন্ধে সমস্ত রকম কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদের জানতে হবে স্থিতিশক্তি কি, স্থিতিশক্তি কিভাবে পরিমাপ করা হয়। তো স্থিতিশক্তি এই যে টপিকটা, এটা কিন্তু তোমাদের শুধু ক্লাস 9-এ না, এর পরবর্তী ক্লাস 10, 11, 12 প্রত্যেকটা ক্লাসেই তোমাদের এই স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জির কনসেপ্টটা কিন্তু লাগবে। তো সেই জন্য প্রথমে আমরা কনসেপ্টটা সম্বন্ধে বুঝি যে স্থিতিশক্তি কি। দেখো, যখনই কোনো বস্তুকে কোনো একটা ক্ষেত্রের বিরুদ্ধে নিয়ে যাওয়া হয়, যখনই কোনো একটা বস্তুকে আমি কোনো একটা ক্ষেত্রের বিরুদ্ধে নিয়ে যাব, তখন আমাকে কি করতে হবে? কিছু না কিছু পরিমাণ কার্য করতে হবে। এবার যে পরিমাণ কার্য করা হবে সেটাই কিন্তু ওই বস্তুটার মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত বা জমা হয়ে থেকে যাবে। যেমন আমি যদি কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে নিয়ে যাই, অর্থাৎ উপরের দিকে নিয়ে যাই, তাহলে আমাকে কিছু পরিমাণ কার্য করতে হবে। সেই কার্যের পরিমাণটাই হবে ওই বিন্দুতে ওই বস্তুটার স্থিতিশক্তি। যেমন আমি যদি কোনো বস্তুকে তড়িৎ ক্ষেত্রের বিরুদ্ধে নিয়ে যেতে চাই, তাহলে ওই তড়িৎ ক্ষেত্রের বিরুদ্ধে নিয়ে যাওয়ার জন্য আমাকে যে পরিমাণ কার্য করতে হবে সেই পরিমাণ কার্যই বস্তুটার মধ্যে তড়িৎ স্থিতিশক্তি রূপে জমা হয়ে থাকে। তো এইভাবে স্থিতিশক্তি অভিকর্ষীয় হতে পারে, তড়িৎ স্থিতিশক্তি হতে পারে, চৌম্বক স্থিতিশক্তি হতে পারে, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু কনসেপ্টটা একই। যখনই কোনো বস্তুকে আমি অভিকর্ষ ক্ষেত্রের বিরুদ্ধে নিয়ে যাব, তখন যে পরিমাণ কার্য করতে হবে সেটাই হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি। ঠিক তেমনি ভাবে কোনো বস্তুকে আমি যখন তড়িৎ ক্ষেত্রের বিরুদ্ধে নিয়ে যাব, তখন আমাকে যে পরিমাণ কার্য করতে হবে সেটাই হচ্ছে বস্তুটার তড়িৎ স্থিতিশক্তি। আবার যখন কোনো বস্তুকে আমি চৌম্বক ক্ষেত্রের বিরুদ্ধে নিয়ে যাব, তখন আমাকে যে পরিমাণ কার্য করতে হবে সেটাই হচ্ছে ওই বস্তুটার চৌম্বক স্থিতিশক্তি। এটাই হচ্ছে স্থিতিশক্তির কনসেপ্ট। যে ক্ষেত্রের বিরুদ্ধে নিয়ে যাব, স্থিতিশক্তির পাশে বা আগে সেই কথাটা যুক্ত হয়ে যাবে। যেমন আমরা এখানে কি নিয়ে আলোচনা করছি? আমরা এখানে অভিকর্ষীয় স্থিতিশক্তি নিয়ে আলোচনা করছি। তার মানে আমি এখানে বস্তুটাকে কোন ক্ষেত্রের বিরুদ্ধে নিয়ে যাব? অভিকর্ষ ক্ষেত্রের বিরুদ্ধে বা অভিকর্ষের বিরুদ্ধে নিয়ে যাব। যেমন এটাকে আমরা বোঝার চেষ্টা করি। ধরে নাও এই যে বক্সটা আছে বা এই বস্তুটাকে আমি মেঝে থেকে আস্তে আস্তে করে উপরের দিকে উঠাচ্ছি, মেঝে থেকে আমি উপরের দিকে নিয়ে যাচ্ছি। এবার যত আমি উপরের দিকে বস্তুটাকে নিয়ে যাচ্ছি, তত কি করতে হচ্ছে? আমাকে বেশি পরিমাণ কার্য করতে হচ্ছে। তো ধরলাম আমি এই বক্সটাকে মেঝে থেকে এই উচ্চতা পর্যন্ত উঠিয়ে নিয়ে গেলাম। তো এই উচ্চতায় ওঠানোর জন্য আমাকে কিছু না কিছু কার্য করতে হলো। এবার যেই পরিমাণ কার্য করতে হলো সেটাই কিন্তু হবে এই উচ্চতায় বস্তুটার অভিকর্ষীয় স্থিতিশক্তি। তার কারণ আমি এখানে বস্তুটাকে কোন ক্ষেত্রের বিরুদ্ধে নিয়ে যাচ্ছি? আমি এখানে বস্তুটাকে অভিকর্ষ ক্ষেত্রের বিরুদ্ধে বা অভিকর্ষের ক্ষেত্রে নিয়ে যাচ্ছি। তো ধরে নাও যে এই বক্সটাকে আমি মেঝে থেকে আস্তে আস্তে করে উপরে তুললাম। এবার এই উচ্চতায় তুলতে আমি যেহেতু অভিকর্ষ ক্ষেত্রের বিরুদ্ধে তুললাম, ধরে নিচ্ছি এই উচ্চতায় তুলতে বস্তুটাকে 50 জুল কার্য করতে হবে। অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে বস্তুটাকে মেঝে থেকে এই উচ্চতায় তুলতে আমাকে 50 জুল কার্য করতে হবে। তো তার মানে এই উচ্চতায় বস্তুটার অভিকর্ষীয় স্থিতিশক্তি কত হবে? 50 জুল। কেন হবে? কারণ এই উচ্চতায় আমি বস্তুটাকে অভিকর্ষের বিরুদ্ধে নিয়ে যেতে 50 জুল কার্য করতে হচ্ছে। এটাই হচ্ছে স্থিতিশক্তির কনসেপ্ট। যেহেতু আমি এখানে অভিকর্ষের বিরুদ্ধে নিয়ে গেছি, সেই জন্য অভিকর্ষীয় স্থিতিশক্তি। তো এই কনসেপ্টের উপর বেশ করে কিন্তু আমরা সংজ্ঞাটা বা রাশিমালাটা প্রতিষ্ঠা করব। তো অভিকর্ষীয় স্থিতিশক্তির সংজ্ঞাটা কি বলবো? সংজ্ঞাটা সাধারণভাবে অনেক রকম ভাবে বলা যায়, ভাষার মারপ্যাচ দিয়ে। তো নর্মালি এরকম করে সাধারণভাবে বই লেখা থাকে যে কোনো বস্তুর তার অবস্থানের পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে অভিকর্ষীয় স্থিতিশক্তি বলে। বা এটাকে আরো ভালো করে এইভাবে বলতে পারি যে পৃথিবী পৃষ্ঠ থেকে যে কোনো উচ্চতায় কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে নিয়ে যাওয়ার হলে বস্তুটির মধ্যে কার্য করার যে সামর্থ্য অর্জিত হয় বা অর্জন করে তাকে অভিকর্ষীয় স্থিতিশক্তি বলে। আবার বলছি, পৃথিবী পৃষ্ঠ থেকে যে কোনো উচ্চতায় কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে নিয়ে যাওয়ার জন্য বা অভিকর্ষের বিরুদ্ধে নিয়ে গেলে বস্তুটি কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে অভিকর্ষীয় স্থিতিশক্তি বলা হয়। তো অভিকর্ষীয় স্থিতিশক্তির যে কনসেপ্টটা, সেটা দিয়ে আমরা বলতে পারি যে অভিকর্ষীয় স্থিতিশক্তির পরিমাপ কিভাবে করা হবে, বা এই যে অভিকর্ষীয় স্থিতিশক্তি সেটাকে আমরা কিভাবে পরিমাপ করব। যেভাবে কনসেপ্টটা বললাম সেভাবে যে কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরে তুলতে অভিকর্ষ বলের বিরুদ্ধে যে কার্য করতে হয়
সেই কার্য বা সেই কার্যের জন্য যে ব্যয়িত শক্তি, কার্য শক্তি একই জিনিস, ওই বস্তুতে অভিকর্ষ স্থিতি শক্তি রূপে সঞ্চিত থাকে। অর্থাৎ আমি উদাহরণের মাধ্যমে যে বোঝালাম, এটাই কিন্তু অভিকর্ষ স্থিতি শক্তির পরিমাপ। যে এই বক্সটাকে আমি ভূমি থেকে বা মেঝে থেকে অভিকর্ষের বিরুদ্ধে একটা উচ্চতায় নিয়ে আসতে আমাকে যে পরিমাণ কার্য করতে হচ্ছে, সেই পরিমাণ কার্যই কিন্তু এই বস্তুটার মধ্যে অভিকর্ষ স্থিতি শক্তি রূপে জমা হয়ে থাকছে। এবার এটা বুঝতে পারবো কিভাবে, এই বস্তুটাকে যদি আমি এখান থেকে ছেড়ে দিই তাহলে কিন্তু বস্তুটা ওই 50 জুল শক্তি নিয়ে নিচে পড়বে। যদি আরো বেশি উপরে উঠাই তাহলে আমাকে আরো বেশি কার্য করতে হবে, তখন কিন্তু বস্তুটাকে ছেড়ে দিলে বস্তুটা আরো জোরে বা আরো বেশি শক্তি নিয়ে নিচে পড়বে। এই জন্য কিন্তু কোনো বস্তুকে উপর থেকে যত উপর থেকে ফেলা হবে তত বেশি পরিমাণ বস্তুটা আঘাত পাবে বা আঘাত দেবে। তার কারণ আমি বস্তুটাকে যত উপরে উঠাবো তত বেশি কার্য করতে হবে, আর বস্তুটার কিন্তু স্থিতি শক্তি বা অভিকর্ষ স্থিতি শক্তি তত বৃদ্ধি পাবে। তো সেই জন্য অভিকর্ষ স্থিতি শক্তির পরিমাপ কিভাবে করা হবে, যেভাবে বললাম যে কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরে তুলতে অভিকর্ষ বলের বিরুদ্ধে যে পরিমাণ কার্য করা হবে সেটাই কিন্তু ওই বস্তুর মধ্যে অভিকর্ষ স্থিতি শক্তি রূপে সঞ্চিত হয়ে থেকে যাবে। এবার এই কনসেপ্টের উপর বেস করে আমরা অভিকর্ষ স্থিতি শক্তির যে ফর্মুলা বা রাশিমালা সেটা প্রতিষ্ঠা করব। দেখো, তার জন্য কিন্তু তোমাকে এরকম একটা ডায়াগ্রাম অবশ্যই দিতে হবে। তো এই যে এইটা যে আমি ধরে নিয়েছি সেট দিয়ে, এটাকে আমি ভূপৃষ্ঠ ধরেছি বা একটা নির্দেশ তল ধরেছি। তার কারণ নির্দেশ তলের এখানে কি প্রয়োজনীয়তা, আমি উচ্চতাটা কোন স্থান থেকে মাপবো সেটাই কিন্তু আমার নির্দেশ তল। আমি যদি আমার ঘরের মেঝে থেকে আমি হাইট মাপতে শুরু করি তাহলে মেঝেটা হয়ে যাবে নির্দেশ তল। যদি আমি আমার ঘরে রাখা একটা চেয়ার থেকে হাইটটা মাপতে শুরু করি তাহলে চেয়ারের যে লেভেলটা সেটা হয়ে যাবে নির্দেশ তল। তো সাধারণভাবে এক্ষেত্রে ভূপৃষ্ঠকে বা মাটিকে নির্দেশ তল হিসেবে ধরে নেওয়া হয়, এই জন্য আমি ধরে নিয়েছি একটা নির্দেশ তল। এবার ধরলাম ভূমির উপরে বা নির্দেশ তলের উপরে একটা এমভরেড বস্তু আছে, এটাকে আমি ভূপৃষ্ঠ থেকে বা আমার ধরে নেওয়ার নির্দেশ তল থেকে এই উচ্চতায় নিয়ে গেলাম। তো ওরকমই লিখেছি যে মনে করি এমভরেড একটি বস্তুকে ভূপৃষ্ঠ বা যেটাকে আমি নির্দেশ তল বলছি সেখান থেকে অভিকর্ষের বিরুদ্ধে এই উচ্চতায় তোলা হলো। এবার এক্ষেত্রে বস্তুর উপর ক্রিয়াশীল বল কত হবে, আমি বস্তুটাকে তো উপর থেকে নিয়ে যাচ্ছি কিন্তু বস্তুর উপর ক্রিয়াশীল বল কত হবে, যেহেতু এম ভরের বস্তু আর তারপর অভিকর্ষ ত্বরণ কাজ করছে নিচের দিকে, সেই জন্য এক্ষেত্রে বস্তুর উপর ক্রিয়াশীল বল কত হবে, পৃথিবীর অভিকর্ষীয় আকর্ষণ বল বা বস্তুর ওজন কত হবে। যেহেতু এম ভরের বস্তু ধরেছি, তো এম ভরের বস্তুকে পৃথিবী কোন বল দিয়ে নিচের দিকে টানবে, এমজি বল দিয়ে, বা এটাকে আমরা বস্তুর ওজন বলি। সেই জন্য পৃথিবীর অভিকর্ষীয় আকর্ষণ বল বা বস্তুর ওজন সমান সমান কত হবে, এমজি, যা কোন দিকে ক্রিয়াশীল, নিচের দিকে ক্রিয়াশীল, সবসময় নিচের দিকে ক্রিয়া করে অভিকর্ষ বল বা অভিকর্ষ ত্বরণ, যেখানে জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আচ্ছা, এবার এই যে আমি এই উচ্চতায় বস্তুটাকে তুললাম তার জন্য যতটা কার্য করতে হবে সেটাই কি হবে, ওই এই উচ্চতায় বস্তুটার অভিকর্ষ স্থিতি শক্তি। এটাই আমাদের কনসেপ্টটা ছিল, তো ওটা এখানে লিখে নিয়েছি। এখন এই অভিকর্ষীয় আকর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্য সমান সমান কি হবে, অভিকর্ষীয় আকর্ষণ বল ইন্টু সরণ। কারণ বল মানে আমরা কি জানি, কৃতকার্য মানে আমরা কি জানি, বল ইন্টু সরণ। এখানে কোন বলটা কাজ করছে, অভিকর্ষীয় আকর্ষণ বল বা বস্তুর ওজন, এটাকে বলতে পারি আমি বলটা, ইন্টু সরণ। এর অভিকর্ষীয় আকর্ষণ বল বা বস্তুর ওজন কত, এমজি, আর এক্ষেত্রে সরণ কত হয়েছে, এক্ষেত্রে সরণ কত, ভূপৃষ্ঠ থেকে বস্তুর উচ্চতা, এটাই হচ্ছে সরণ, সেটা এখানে লিখেছি এইচ। তো তার মানে এই বস্তুটাকে ভূপৃষ্ঠ থেকে বা নির্দেশ তল থেকে এইচ উচ্চতায় নিয়ে যেতে কতটা কার্য করতে হলো, এমজি এইচ পরিমাণ। এবার এই কৃতকার্য কিন্তু বস্তুর মধ্যে অভিকর্ষ স্থিতি শক্তি রূপে সঞ্চিত হয়ে যায়। সেই জন্য আমরা বলতে পারি বস্তুটার অভিকর্ষ স্থিতি শক্তি, যাকে বলা হয় ইপি বা পোটেনশিয়াল এনার্জি, সমান সমান এমজিএইচ। তো এইভাবে কিন্তু রাশিমালা প্রতিষ্ঠা করার সময় প্রত্যেকটা ডিটেলস ভালো করে দিয়ে দেবে, কিন্তু অনেক বইগুলোতে খুব ছোট করে বা শর্টে দেওয়া থাকে। তো সেই জন্য চেষ্টা করবে যতটা সম্ভব ডিটেলসে লেখার এইভাবে। আর ডায়াগ্রাম কিন্তু এখানে অবশ্যই মাস্ট, ডায়াগ্রাম না দিলে কিন্তু তোমার রাশিমালাতে পুরো নম্বর পাবে না। তো তারপরে আমরা কি দেখলাম, যে কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে বা অভিকর্ষের বিরুদ্ধে উপরে তুলতে যে পরিমাণ কার্য করা হবে সেই পরিমাণ কার্য এই বস্তুটার মধ্যে অভিকর্ষ স্থিতি শক্তি রূপে সঞ্চিত হয়ে থেকে যাবে। এবার যদি বলা হয় যে অভিকর্ষ স্থিতি শক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তাহলে বুঝতেই পারছো যেহেতু রাশিমালাতে এমজিএইচ আছে, তার ফলে আমরা কি বলবো যে কোনো বস্তুর অভিকর্ষ স্থিতি শক্তি তিনটে বিষয়ের উপর নির্ভর করে। এক নম্বর বস্তুর ভর বা এম, ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ বা বস্তুর উপর ক্রিয়াশীল অভিকর্ষজ ত্বরণ অর্থাৎ জি,
এবং ভূপৃষ্ঠ থেকে বা নির্দেশ তল থেকে বস্তুর উচ্চতা, এই তিনটার উপর নির্ভর করে। এবার বস্তুর ভর তো কখনো চেঞ্জ হতে পারে না সাধারণভাবে, একই জায়গার অভিকর্ষজ ত্বরণ বা জি এর মানও একই হয়। তার মানে আমরা বলতে পারি যে মূলত যদি হাইটটা চেঞ্জ হয়, অর্থাৎ যদি আমি আরো বেশি উচ্চতায় ওঠাই বা কম উচ্চতায় ওঠাই নির্দেশ তল থেকে, তার উপরই কিন্তু মূলত অভিকর্ষজ ত্বরণ অভিকর্ষীয় স্থিতিশক্তি নির্ভর করছে। এটি সাধারণভাবে কিন্তু তিনটে বিষয়ের উপরই নির্ভর করছে। কিন্তু যদি আমি এম আর জি কে যদি ধ্রুবক ধরে নিই, অর্থাৎ যদি বস্তুর ভর আর অভিকর্ষজ ত্বরণ আমি একই জায়গায় একই রকম থাকি, তাহলে এটা কি হয়ে যাবে, এমজিটা হয়ে যাবে কনস্ট্যান্ট বা ধ্রুবক হয়ে যাবে। তখন আমি কি লিখতে পারবো যে অভিকর্ষীয় স্থিতিশক্তি সমানুপাতিক এইচ। অর্থাৎ যদি বস্তুর ভর এবং অভিকর্ষজ ত্বরণের কোনো পরিবর্তন না হয়, তখন কেবলমাত্র ভূপৃষ্ঠ থেকে বা নির্দেশ তল থেকে বস্তুর যে উচ্চতা তার উপরই কিন্তু অভিকর্ষীয় স্থিতিশক্তি নির্ভর করে। আচ্ছা, এবার এখানে একটা প্রশ্ন যে অভিকর্ষীয় স্থিতিশক্তি যেটা আমি পেলাম ইপি ইকুয়াল টু এমজিএইচ, এটা প্রযোজ্য হওয়ার শর্ত কি? দেখো, এটা প্রযোজ্য হওয়ার জন্য আমাকে কি ধরতে হবে যে নির্দেশ তল, এটার উত্তরটা এরকম লিখতে পারি যে নির্দেশ তল বা ভূপৃষ্ঠ, কারণ সাধারণভাবে আমরা ভূপৃষ্ঠকেই নির্দেশ তল হিসেবে ধরে নিই। নির্দেশ তল থেকে বস্তুর উচ্চতা, নির্দেশ তল থেকে বস্তুর উচ্চতা যেটাকে আমি এইচ বলতে পারি, এটা কি হতে হবে, পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় অনেক অনেক কম হতে হবে, অনেক কম হতে হবে। এটা হচ্ছে শর্তটা। যদি নির্দেশ তল থেকে বা ভূপৃষ্ঠ থেকে বস্তুর উচ্চতা, যাকে আমি এইচ বলে চিহ্নিত করেছি, সেটা পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় অনেক কম হয়, অর্থাৎ আমি যদি নোটেশন দিয়ে লিখি এইচ ইজ মাচ মাচ লেস দেন আর, একটা লেস দেন মানে ছোট আর দুটো লেস দেন মানে হচ্ছে অনেক অনেক ছোট। এটা বোঝানোর জন্য আমরা দুটো লেস দেন ইউজ করি বা তিনটাও ইউজ করতে পারি। তো এটা হচ্ছে শর্তটা, যে আমি এখানে যে হাইটটা ধরে নিচ্ছি ভূপৃষ্ঠ থেকে বা নির্দেশ তল থেকে, সেই হাইটটা কেমন হতে হবে, পৃথিবীর যে ব্যাসার্ধ তার তুলনায় খুবই কম হতে হবে, তাহলে কিন্তু প্রযোজ্য হবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা জানি উচ্চতার সঙ্গে অভিকর্ষজ ত্বরণের মানটা চেঞ্জ হয়। এটা তোমরা পরবর্তীকালে জানবে যে যত উপরে উঠতে থাকি বা নিচে নামতে থাকি, অভিকর্ষজ ত্বরণের মানটা কিন্তু চেঞ্জ হবে। এবার আমি যদি অনেক বেশি উচ্চতা নিয়ে নিই, তবে কিন্তু অভিকর্ষজ ত্বরণের মানটা অনেকটা চেঞ্জ হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে আমি যদি উচ্চতাটা খুব কম নিই, ধরো 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 5 কিলোমিটার, এর মধ্যে কিন্তু অভিকর্ষজ ত্বরণের মানের খুব বেশি পরিবর্তন হবে না। তখন আমরা জি এর মানটাকে একটা নির্দিষ্ট মান, যেটা আমরা পড়েছি 9.8 বা 9.81, এরকম ধরে নিতে পারবো। কিন্তু যদি আমি বস্তুটাকে অনেক উপরে নিয়ে যাই, 100 কিলোমিটার উপরে, 200 কিলোমিটার উপরে, 500 কিলোমিটার উপরে, তখন কিন্তু অভিকর্ষজ ত্বরণের মানটা চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য আমাদের উচ্চতাটা এমন নিতে হবে যেটা পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় অনেক অনেক কম হয়। যেমন পৃথিবীর ব্যাসার্ধ তোমরা জানো, এখানে আর সমান সমান পৃথিবীর ব্যাসার্ধ। এবার পৃথিবীর ব্যাসার্ধের মান তোমরা জানো মোটামুটি 6400 কিলোমিটার। 6400 কিলোমিটার, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এবার আমরা যদি হাইটটা 5 কিলোমিটার, 10 কিলোমিটার নিই, এমনকি 50 কিলোমিটার নিই, তাহলেও কি হবে, 50 কিলোমিটারটা এই 6400 কিলোমিটারের তুলনায় খুবই ক্ষুদ্র। তখন এই সূত্রটা কিন্তু প্রযোজ্য হবে। তা আবার বলছি, যদি আমরা পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, এর তুলনায় আমি যে উচ্চতা নিচ্ছি বা যে উচ্চতায় বস্তুটাকে নিয়ে যাচ্ছি, সেটা যদি পৃথিবীর ব্যাসার্ধ অর্থাৎ 6400 কিলোমিটারের তুলনায় খুবই কম হয়, যেমন 50 কিলোমিটার, 100 কিলোমিটার, এক্ষেত্রে কিন্তু এই 100 কিলোমিটারটা 6400 কিলোমিটারের তুলনায় খুবই কম, তখন কিন্তু এই সূত্রটা অর্থাৎ এমজিএইচ সূত্রটা প্রযোজ্য হবে। কিন্তু আমি যদি 500 কিলোমিটার, 1000 কিলোমিটার, 2000 কিলোমিটার এরকম উপরে নিয়ে যাই, অর্থাৎ তখন এইচ এর মানটা বা উচ্চতার মানটা পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় খুব নগণ্য বলতে পারবো না, তখন কিন্তু এই সূত্রটা প্রযোজ্য হবে না। কারণ অত বেশি উচ্চতায় কি হবে, অভিকর্ষজ ত্বরণের মানটাও পরিবর্তন হবে। তখন আমরা অভিকর্ষজ ত্বরণের মানটা বা জি এর মানটা নির্দিষ্ট বলে ধরতে পারবো না, যেমন 9.8 বা 9.81 এরকম বলে ধরতে পারবো না। সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা ডিডিউস করতে অসুবিধা হবে বা ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে কিছুটা।
তো এই ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো আমরা দেখলাম যে m ভরের কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে বা নির্দিষ্ট স্থল থেকে এই উচ্চতায় নিয়ে যাওয়া হলে অভিকর্ষীয় স্থিতিশক্তি রাশিমালা হবে ইপি বা পোটেনশিয়াল এনার্জি সমান সমান mgh। তার মানে অভিকর্ষীয় স্থিতিশক্তি বস্তুর ভর, ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ এবং ভূপৃষ্ঠ থেকে বা নির্দিষ্ট স্থল থেকে বস্তুর উচ্চতা, এই তিনটা বিষয়ের উপর নির্ভর করে। এবার যদি বলা হয় যে অভিকর্ষীয় স্থিতিশক্তি কি ধরনের রাশি, তাহলে আমরা জেনেছি যে অভিকর্ষীয় স্থিতিশক্তি আসলে কি, কৃতকার্য। কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হবে সেটাই কিন্তু ওই বস্তুটার অভিকর্ষীয় স্থিতিশক্তি। তো সেই জন্য যেহেতু অভিকর্ষীয় স্থিতিশক্তি আসলে কার্যকে বোঝাচ্ছে বা কৃতকার্যকে প্রকাশ করছে, তার মানে অভিকর্ষীয় স্থিতিশক্তির একক কি হবে, কৃতকার্যের যে একক হয় সিজিএস এ আর এসআইতে জুল এরকম হবে। আচ্ছা, অভিকর্ষীয় স্থিতিশক্তির রাশিমালা কি হবে, অভিকর্ষীয় স্থিতিশক্তির মাত্রা কি হবে, কৃতকার্যের যা মাত্রা হয় অভিকর্ষীয় স্থিতিশক্তিরও কিন্তু তাই মাত্রা হবে mL²T-2। এবার অভিকর্ষীয় স্থিতিশক্তি স্কেলার না ভেক্টর রাশি হবে, যেহেতু অভিকর্ষীয় স্থিতিশক্তি কৃতকার্যকে বোঝাচ্ছে আর কৃতকার্য একটা স্কেলার রাশি, সেই জন্য অভিকর্ষীয় স্থিতিশক্তিও কিন্তু কি হবে, অবশ্যই স্কেলার রাশি। অর্থাৎ অভিকর্ষীয় স্থিতিশক্তির একক, মাত্রা এবং রাশি কার সঙ্গে সমান হবে, কৃতকার্যের সঙ্গে সমান হবে। এবার প্রশ্ন হচ্ছে যে অভিকর্ষীয় স্থিতিশক্তি বা mgh এর মান কি কি হতে পারে। দেখো, তো এবার এরকম একটা অ্যাজাম্পশন আমরা ধরে নিই যে আমরা যাকে নির্দেশ স্থল হিসেবে ধরে নিচ্ছি, যেমন আমি রাশিমালা প্রতিষ্ঠাতে ভূপৃষ্ঠকে বা এটাকে আমি নির্দেশ স্থল হিসেবে ধরে নিয়েছি। তো এখানে কত হবে, এখানে হাইটটা 0 হবে। অর্থাৎ আমি যেখান থেকে আমাদের পরিমাপ শুরু করব সেটাই হচ্ছে আমার নির্দেশ স্থল, সেখানে হাইটটা 0 হবে। যেমন যদি আমি মেঝেকে নির্দেশ স্থল হিসেবে ধরে নিই, তাহলে মেঝেতে বস্তুর উচ্চতা কত হবে, বস্তুকে মেঝেতে রাখা হলে উচ্চতা 0 হবে বা হাইট 0 হবে। যদি তুমি তোমার বিছানাকে নির্দেশ স্থল হিসেবে ধরে নাও, তাহলে বিছানার উপর, তাহলে বিছানাটাই হচ্ছে আমার নির্দেশ তল বা নির্দেশ তন্ত্র। তখন কোনো বস্তুকে বিছানায় রাখলে তার উচ্চতা কত হবে, 0 হয়ে যাবে। তো সেই জন্য আমরা যাকে নির্দেশ স্থল হিসেবে ধরবো সেখানে হাইটটা হয়ে যাবে 0। এবার নির্দেশ স্থল থেকে উপরে উঠলে কি হবে, নির্দেশ স্থল থেকে উপরে উঠলে হাইটটা হয়ে যাবে প্লাস, আর নির্দেশ স্থল থেকে যদি আমরা নিচে নামি তাহলে হাইটটা কত হয়ে যাবে, মাইনাস। এরকম আমরা অ্যাজাম্পশন ধরে নেওয়া হয় যে কোনো বস্তুকে নির্দেশ স্থলে রাখলে উচ্চতা কত হবে, 0। নির্দেশ স্থল থেকে উপরে নিয়ে গেলে উচ্চতা কত হবে, প্লাস। নির্দেশ স্থল থেকে নিচে নামলে উচ্চতা কত হবে, মাইনাস। এবার যেহেতু অভিকর্ষীয় স্থিতিশক্তি সমান সমান mgh, আমরা জানি রাশিমালা। এবার বস্তুর ভর সব সময় প্লাস। এবার জি এর মানটা যেহেতু আমরা একই ধরে নিচ্ছি, সেজন্য জি এর মানটা আমরা প্লাস বা মাইনাস বলবো না, একটা নির্দিষ্ট মান প্লাসই ধরে নিই আমরা। এবার এইচ এর মানটা যদি 0 হয়ে যায় তাহলে অভিকর্ষীয় স্থিতিশক্তি কত হয়ে যাবে, 0। যদি এইচ এর মানটা পজিটিভ হয়ে যায়, অর্থাৎ নির্দেশ স্থল থেকে উপরে ওঠায়, তখন অভিকর্ষীয় স্থিতিশক্তি কত হয়ে যাবে, পজিটিভ। যদি যদি উচ্চতা আমাদের নেগেটিভ হয়ে যায়, অর্থাৎ যদি আমরা বস্তুকে নির্দেশ স্থল থেকে নিচে নিয়ে যাই, তখন এইচটা নেগেটিভ ধরবো, তখন অভিকর্ষীয় স্থিতিশক্তি কত হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। আবার বলছি, অভিকর্ষীয় স্থিতিশক্তি তিনটে বিষয়ের উপর নির্ভর করে, mgh। এবার বস্তুর ভর সবসময় পজিটিভ, ভর কখনো ঋণাত্মক হতে পারে না। আমরা যেহেতু ধরে নিচ্ছি যে আমরা যে উচ্চতায় নিয়ে যাচ্ছি সেখানে জি এর মানও একটা নির্দিষ্ট, অর্থাৎ জি এর মানকে আমরা পজিটিভ হিসেবে ধরে নিব। এবার তার মানে বাঁচল এইচ। এই এইচ এর মান যদি বিভিন্ন রকম হয় তাহলে অভিকর্ষীয় স্থিতিশক্তির মানটাও বিভিন্ন রকম হবে। তো আমরা যেমন এখন ধরে নিলাম যে নির্দেশ স্থলে কোনো বস্তুকে রাখলে উচ্চতা 0 হবে, তখন তার মানে নির্দেশ স্থলে কি হবে, তার মানে কোনো নির্দেশ স্থলে অভিকর্ষীয় স্থিতিশক্তির মান কত হবে, 0। আচ্ছা, যদি নির্দেশ স্থল থেকে আমরা উপরে নিয়ে যাই, নির্দেশ স্থলের উপরে, তাহলে এইচটা কত হয়ে যাবে, পজিটিভ, যেমন এখানে বললাম, তখন অভিকর্ষীয় স্থিতিশক্তি হয়ে যাবে পজিটিভ। যদি আমরা নির্দেশ স্থল থেকে বস্তুকে নিচে নিয়ে যাই, অর্থাৎ নির্দেশ স্থলের নিচে, এটা লিখেছি নির্দেশ স্থলের উপরে, নির্দেশ স্থলের নিচে। তো নির্দেশ স্থলের নিচে নিয়ে আসলে কি হবে, এইচটা নেগেটিভ ধরবো, তখন অভিকর্ষীয় স্থিতিশক্তি কত হয়ে যাবে, নেগেটিভ। তার মানে আমরা দেখলাম যে নির্দেশ স্থলের উপর নির্ভর করে অভিকর্ষীয় স্থিতিশক্তি কখনো 0 হতে পারে, কখনো পজিটিভ হতে পারে, আবার কখনো নেগেটিভও হতে পারে।
অর্থাৎ যদি বলা হয় যে অভিকর্ষীয় স্থিতিশক্তি শক্তির মান কি কি হতে পারে, তখন আমরা এটা বলবো যে অভিকর্ষীয় স্থিতিশক্তির মান 0 হতে পারে কোথায়, নির্দেশ তলে রাখা হলে, পজিটিভ হতে পারে কোথায়, নির্দেশ তল থেকে উপরে নিয়ে গেলে, নেগেটিভ হতে পারে কোথায় না নির্দেশ তল থেকে নিচে নিয়ে আসলে। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি আমি প্রশ্ন করি যে অভিকর্ষীয় স্থিতিশক্তি কিসের উপর নির্ভর করে বা অভিকর্ষীয় স্থিতিশক্তির মান কিসের উপর নির্ভর করে, তার মানে আমি হচ্ছে কি বলতে পারবো, আমার হচ্ছে নির্দেশ তলের উপর নির্ভর করছে, তাই তো? কারণ আমি নির্দেশ তল কোনটা ধরবো তারপর আমার নির্ভর করবে যে নির্দেশ তলের উপর নির্ভর করে, তার কারণ আমি নির্দেশ তলটা কি ধরবো তারপর কিন্তু আমরা নির্ভর করছে যে এইচ এর মানটা পজিটিভ না নেগেটিভ হবে। যদি কেউ ভূপৃষ্ঠকে বা ধরো রাস্তার মাটিকে নির্দেশ তল ধরে, তখন রাস্তার মাটিতে কোনো বস্তুকে রাখলে তার হাইটটা 0 হবে। আবার কেউ যদি তার বাড়ির একতলা ছাদকে বা বাড়ির যে কোনো তলা ছাদকে নির্দেশ তল হিসেবে ধরে, তখন কি হবে, তখন ওই জায়গাটায় 0 হবে, তাই তো? আবার বলছি, কেউ যদি রাস্তাকে বা রাস্তার কোনো মাটিকে নির্দেশ তল হিসেবে ধরে নেয়, তখন ওই উচ্চতায় মানে রাস্তার উপর বস্তুকে রাখলে হাইটটা 0 হবে, অর্থাৎ অভিকর্ষীয় স্থিতিশক্তি 0 হবে। আর ধরে নাও যে হচ্ছে 5 তলার উপরে উঠলে স্থিতিশক্তিটা পজিটিভ হলো, ঠিক আছে? এবার যদি কেউ সেই 5 তলার ছাদকে নির্দেশ তল ধরে নেয়, তখন সেখানে বস্তুর হাইট কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো তার মানে আমরা দেখছি যে নির্দেশ তল যদি চেঞ্জ হয় তাহলে কি হবে, এইচ এর মানটাও চেঞ্জ হবে, তার ফলে কিন্তু কি হবে, অভিকর্ষীয় স্থিতিশক্তির মানটাও চেঞ্জ হবে। তো সেজন্য আমরা বলতে পারি যে অভিকর্ষীয় স্থিতিশক্তির মান কিসের উপর নির্ভর করে, নির্দেশ তলের উপর নির্ভর করে। হ্যাঁ, এটা অবশ্যই উচ্চতার সঙ্গে পরিবর্তিত হবে, কিন্তু এক কথায় বললে নির্দেশ তলের উপর নির্ভর করে। আচ্ছা, এবার একটা প্রশ্ন যে কোন বস্তু সর্বদা কিরূপ স্থিতিশক্তি বিশিষ্ট হতে চায়। তো তার জন্য আবার আগের উদাহরণে চলে যাচ্ছি। কোনো বস্তুকে আমি ধরো মেঝে থেকে এখানে নিয়ে আসলাম, তার মানে এর মধ্যে স্থিতিশক্তি আছে। এবার এটাকে যদি আমি ছেড়ে দিই তাহলে কি হবে, তাহলে এটা নিচে পড়ে যাবে। যে কোনো বস্তুই হচ্ছে সবসময় নিচের দিকে ওজনের জন্য বা পৃথিবীর আকর্ষণের জন্য নিচে নামতে চায়। এই যে বস্তুটাকে এখানে নিয়ে আসা হয়েছিল, একে ছেড়ে দিলে আবার কি হবে, এটা নিচে চলে আসবে, তাই তো? তার মানে বস্তুর একটা স্বাভাবিক টেন্ডেন্সি হচ্ছে বস্তু সবসময় অভিকর্ষ বলের টানে নিচের দিকে নামতে চায়। এবার কোনো বস্তু যদি নিচের দিকে নেমে যায়, যেমন এই বস্তুটার কথাই ভেবে নাও, এটা যদি নিচের দিকে নেমে যায় তাহলে কি হবে, এর হাইটটা কমে যাবে। তো হাইটটা কমলে কি হবে, আমাদের অভিকর্ষীয় স্থিতিশক্তির মানটাও কমে যাবে। তো তার মানে যে কোনো বস্তুর একটা স্বাভাবিক ধর্ম হচ্ছে সেই বস্তুটা কেমন হতে চায়, সর্বনিম্ন স্থিতিশক্তি বিশিষ্ট হতে চায়, সর্বনিম্ন স্থিতিশক্তি বিশিষ্ট হতে চায়। এটা খেয়াল রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। কারণ আমাদের হচ্ছে অভিকর্ষের টানে সবসময় কোনো বস্তুকে নিচের দিকে টানা হয় বা টানে অভিকর্ষ বল। তো যখনই কোনো বস্তুকে আমি উপরের দিকে নিয়ে যাচ্ছি অভিকর্ষ ক্ষেত্রের বিরুদ্ধে, ধরে নাও একটা বস্তুকে আমি উপরে নিয়ে যাচ্ছি, কিন্তু বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল কোন দিকে কাজ করছে, সবসময় নিচের দিকে কাজ করছে। তার মান কত আমরা জানি, mg, এম হচ্ছে বস্তুর ভর। তো যদি কোনো বস্তুর উপর সবসময় পৃথিবীর আকর্ষণ বলটা নিচের দিকে কাজ করে, তার মানে বস্তুটার স্বাভাবিক টেন্ডেন্সি কোন দিকে, নিচে নামার দিকে। এবার নিচে নামলে কি হবে, বস্তুর হাইটটা কমে যাবে, নিচে নামলে বস্তুর হাইটটা কমে যাবে। তার ফলে কি হবে, বস্তুর স্থিতিশক্তি বা অভিকর্ষীয় স্থিতিশক্তিও কমে যাবে। তো সেই জন্য যে কোনো বস্তু সর্বদা কিরূপ স্থিতিশক্তি বিশিষ্ট হতে চায়, তার উত্তর হচ্ছে যে কোনো বস্তু সর্বদা সর্বনিম্ন স্থিতিশক্তি বিশিষ্ট হতে চায় বা সর্বনিম্ন স্থিতিশক্তি রূপে অবস্থান করতে চায়। আচ্ছা, এবার যদি বলা হয় যে অভিকর্ষিত শক্তির একক কি, আচ্ছা একক তো বলেই দিয়েছি যে কার্যের যা একক হবে মাত্রাও তাই হবে, আর হচ্ছে মাত্রাও অভিকর্ষিত শক্তির সঙ্গে কার্যের মাত্রা, একক এবং স্কেলার রাশি সবগুলো একই হবে। আচ্ছা, এবার একটা জিনিস যে যদি তোমাকে পরীক্ষাতে অভিকর্ষ স্থিতিশক্তি এই কথাটা না দেয়, ধরো অভিকর্ষ স্থিতিশক্তি কথাটা দিল না, শুধুমাত্র স্থিতিশক্তি বলে দিল, তোমাকে কোনো প্রশ্নে বা কোনো অঙ্কের ক্ষেত্রে বিশেষ করে দেখবে যে তোমাকে অভিকর্ষ স্থিতিশক্তি কথাটা ইউজ না করে অনেক সময় শুধুমাত্র স্থিতিশক্তি কথাটা বলে দেয়। তো তখন কিন্তু অভিকর্ষ স্থিতিশক্তি তুমি ধরে নেবে। তার কারণ সাধারণভাবে
যখনই স্থিতিশক্তি বলা হয় তখন কিন্তু আমরা অভিকর্ষ স্থিতিশক্তি ধরে নিই, বা তোমাদের সিলেবাসে যেটুকু আছে যখনই তোমাদের শুধু স্থিতিশক্তি বলবে তখনই তোমরা ধরে নিবে যে এক্ষেত্রেও কিন্তু অভিকর্ষ স্থিতিশক্তিকেই ধরা হয়েছে, বলা হয়েছে। কারণ আমরা আরেক প্রকার যে স্থিতিশক্তি পড়েছিলাম স্থিতিস্থাপক স্থিতিশক্তি, তার কিন্তু নির্দিষ্ট কোনো ফর্মুলা নেই, ঠিক আছে। যেমন অভিকর্ষ স্থিতিশক্তির ফর্মুলা পড়লাম আমরা EP = mgh, একটা নির্দিষ্ট ফর্মুলা, এটা একটা, কিন্তু স্থিতিস্থাপক স্থিতিশক্তির কিন্তু কোনো নির্দিষ্ট ফর্মুলা নেই। তার কারণ স্থিতিস্থাপক স্থিতিশক্তি শুধুমাত্র আকার বা আকৃতির পরিবর্তনের উপর ডিপেন্ড করছে। তো সেই জন্য যদি শুধু স্থিতিশক্তি বলা হয় তার মানেই কিন্তু অভিকর্ষ স্থিতিশক্তি বা mgh, এটার কথা তোমরা মনে রাখবে। বা অঙ্কের ক্ষেত্রে যখনই তোমাকে শুধু স্থিতিশক্তি বলবে তখনই তুমি বুঝবে যে হচ্ছে সেটা কি দেওয়া হয়, কি বলা হয়েছে, অভিকর্ষ স্থিতিশক্তি বলা হয়েছে। আর একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, তোমরা এখানে দেখলে যে mgh এটা হচ্ছে অভিকর্ষ স্থিতিশক্তি, আর এটা কার সঙ্গে সমান? কৃতকার্যের সঙ্গে সমান। এবার পরীক্ষাতে বা তোমাকে কোনো অঙ্কের মানে নিউমেরিক্যাল কোয়েশ্চেনে যখনই তোমাকে উচ্চতা দেওয়া থাকবে বা বস্তুর ভর দেওয়া থাকবে তখনই বুঝবে কৃতকার্য কি হবে? অভিকর্ষ স্থিতিশক্তি বা mgh এর সঙ্গে সমান। আবার বলছি, অঙ্ক করার ক্ষেত্রে তোমাকে হয়তো কৃতকার্য নির্ণয় করতে দিয়েছে, এবার তোমাকে প্রশ্নে কি দেওয়া আছে, হয়তো উচ্চতা দেওয়া আছে এইচটা আর বস্তুর ভরটা বলা আছে, তখন তুমি বুঝবে কৃতকার্য সমান সমান কি হবে? অভিকর্ষ স্থিতিশক্তি বা mgh এর সঙ্গে সমান। এইভাবে অঙ্কগুলো সলভ করতে পারবে।